হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই আশা করছি জেনে গেছো যে WBPSCর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, প্রায় 1500 প্লাস ভ্যাকেন্সি। আমরা আরো অনেক বেশি ভ্যাকেন্সি এক্সপেক্ট করি, বাট তাও যেটুকু বেরিয়েছে সেটুকুকে ছেড়ে দিলেও হবে না। যেটুকু আসতে চলেছে সেটুকুর জন্যও কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে তৈরি হতে হবে। যেমন মাদ্রাসাতেও যে কটা সিট ছিল সে কটা সিটের জন্য পুরোপুরিভাবে যারা ভালোভাবে তৈরি হয়েছে তারা চান্স পেয়ে যাবে। সেম ভাবে এটার যখন এক্সাম হবে তখন তারাও কিন্তু এটাতে যারা ভালো করে তৈরি হবে এটাতে চান্স পেয়ে যাবে। এবার এই যে পিএসসির মাধ্যমে নিয়োগ, পিএসসির মাধ্যমে কেন নিয়োগ হচ্ছে? পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছিল পুরোপুরি গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যে সমস্ত স্কুলগুলো রয়েছে, মডেল স্কুল বলো, সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু এই টিচারটা রিক্রুটমেন্ট হবে। এসএলএসটি থেকে যে রিক্রুটমেন্টটা হয়, মানে এসএসসির বোর্ড থেকে আর কি, সেটা হলো সমস্ত আধা সরকারি বলো সমস্ত স্কুলেই হয়, সরকারি আধা সরকারি মিলিয়ে কিন্তু এইটা একমাত্র গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যেগুলো পুরোপুরিভাবে সেখানেই কিন্তু নিয়োগটা হবে। তো 1500 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এবারে আমরা একটু সিলেবাসটা দেখে নেব। আর যেহেতু আমার সাবজেক্ট লাইফ সায়েন্স নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন, তো সেই লাইফ সায়েন্সের সিলেবাসটা আমি আজকে তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমার যেটা মনে হয়েছে, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি সেটা তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো সিলেবাসটা একটু দেখে নিই। সিলেবাসটা দেখো এবার। সিলেবাসটা কি বলেছে? সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দি রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কিসের পোস্ট? অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন বেঙ্গলি। ঠিক আছে, এখানে বেঙ্গলিটা বলেছে। দেখো ফুল মার্কস কত বলেছে? 100। টাইম থাকবে হলো 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, আচ্ছা বাংলার সিলেবাসটা গেল। নেক্সট দেখো আসছে ইংলিশের সিলেবাস। বাংলাতে তাহলে কত মার্কসের হবে এক্সাম? 100 মার্কসের হবে। ঠিক আছে, আর কত টাইম থাকবে? 1.5 ঘন্টা টাইম। ইংলিশের ক্ষেত্রেও সেম, দেখো 100 মার্কসের এক্সাম, 1.5 ঘন্টা টাইম। তারপরে দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো টাইম থাকবে 3 ঘন্টা, ফুল মার্কস থাকবে 100। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন কেমিস্ট্রি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস সিলেবাস। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো এখানে 3 ঘন্টা টাইম থাকবে, ফুল মার্কস 100। আচ্ছা, জানি না আমি কেমিস্ট্রিটাতে কেন টাইমটা বেশি দিয়েছে, এখন ওটা মানে অ্যাকচুয়ালি বেশি টাইম নাকি বাই মিস্টেক এটা বেশি হয়েছে আমি এটা বলতে পারছি না। ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু সেম, ফুল মার্কস 100 থাকছে এবং টাইম থাকছে কিন্তু 1.5 ঘন্টা। অ্যাকচুয়ালি প্রিলিমস তো সবার ক্ষেত্রে একই টাইম থাকার কথা। আচ্ছা, নেক্সট আসছে জিওগ্রাফিতেও সেম, ফুল মার্কস 100 আর এদিকে থাকছে হলো 1 ঘন্টা 30 মিনিট টাইম। আচ্ছা, নেক্সট হিস্ট্রিতেও সেম, ফুল মার্কস 100 এবং 1 ঘন্টা 30 মিনিট টাইম হিস্ট্রি। এইবারে আসছি দেখো আমাদের লাইফ সায়েন্সের সাবজেক্টে। বলেছে সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন লাইফ সায়েন্স। সাবজেক্ট বোটানি, ফুল মার্কস 100, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, আচ্ছা আমি আসছি একটু পরে। দেখো জুলজি, সাবজেক্ট জুলজি, ফুল মার্কস 100, টাইম 1 ঘন্টা 30 মিনিট। সাবজেক্ট ফিজিওলজি, ফুল মার্কস 100, টাইম 1 ঘন্টা 30 মিনিট। এবারে এখানে একটা কনফিউজিং এর একটা জায়গা রয়েছে। দেখো যদি আমরা ধরে নিই যে যারা লাইফ সায়েন্সে তারা যে কেউ চাইলে যে কোনো একটা করে সাবজেক্ট নিয়ে চুজ করে করতে পারবে, সেটা একটা হতে পারে হয় কেউ বোটানি নিল, কেউ জুলজি বা কেউ ফিজিওলজি। আবার এমনও হতে পারে তিনটেই করতে হবে। কেন বলছি? কারণ দেখো যখনই একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হয়েছে তার উপরে কিন্তু একটা এরকম হেডিং থাকছে। ঠিক আছে, সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট, এরকম একটা হেডিং। দেখো এখানটাতে দেখো হিস্ট্রির ক্ষেত্রে দেখো সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট দেওয়া রয়েছে, জিওগ্রাফির ক্ষেত্রেও দেওয়া রয়েছে। এবার লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে হেডিংটা দেওয়া রয়েছে সেটার আন্ডারে কিন্তু তোমার বোটানি পড়ছে। বোটানির পরে দেখো জুলজির ওপরে কিন্তু কোনো রকম হেডিং এখানে কিন্তু দেওয়া নেই। তো এটা কিন্তু একটা কনফিউজিং জায়গা রয়েছে। আবার ফিজিওলজির ক্ষেত্রেও সেম, কিন্তু এখানে কোনো রকম কোনো হেডিং দেওয়া নেই। তো আমার সাজেশন এখন তোমাদের কাছে একটা। আবার দেখো এখানকার যে সিলেবাস, এই সিলেবাসটা আমি আলোচনা করছি বলছি, সিলেবাসটা কিন্তু এমন না যে তোমরা মাদ্রাসাতে যেরকম পড়ছো ওরকম। এটা কিন্তু একটু আপগ্রেডেড সিলেবাস, একটু ডেপথে গিয়ে কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে,
তো তোমাদের হলো এই যে 3টে সাবজেক্ট ফিজিওলজি, জুলজি, বোটানি, তার মধ্যে ফিজিওলজিটা তৈরি করার জন্য ব্যাচ কিন্তু বুধবার থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। অনেক আমার স্টুডেন্টরাই রয়েছে, তারা বলছে ম্যাম কবে থেকে স্টার্ট করবেন। ফিজিওলজির ক্লাস কিন্তু বুধবার থেকে স্টার্ট হচ্ছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো নোটস তোমরা এখানে কিন্তু ইংলিশে তোমাদেরকে পড়তে হবে, কারণ এটা কিন্তু একটু ডেপথে রয়েছে, এমন না একদম ওপর থেকে পড়ে গেলে হবে, এখানে কিন্তু ডেপথে গিয়ে পড়তে হবে। আর ডেপথের জন্য সবকিছুর বাংলা নোট অ্যাভেলেবেল হয় না, তো এটা কিন্তু পুরোটাই ইংলিশে তোমাদেরকে নোটস প্রোভাইড করা হবে। ইংলিশে তোমাদের মানে ইংলিশে নোটসটা পাবে তোমরা পিডিএফ ফরম্যাটে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হতে পারো। ফার্স্ট ক্লাস কিন্তু এই বুধবার থাকবে, ঠিক আছে। ফার্স্ট ক্লাস এই বুধবার থাকবে ফিজিওলজি সাবজেক্টের জন্য। এবার জুলজি আর বোটানির কিন্তু ওটা ফাইনাল নোটিফিকেশন বেরোনোর পরেই কিন্তু এটা শিওর হওয়া যাবে, কারণ প্রথমে যেটা মনে হচ্ছে যে ফুল মার্কস 100, প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কস, 1.5 ঘন্টা টাইম, এই হিসাবে যদি ধরি তাহলে কেউ বোটানি নিতে পারে, কেউ জুলজি নিতে পারে, কেউ ফিজিওলজি নিতে পারে, এটা একটা ব্যাপার রয়েছে। কিন্তু আবার যদি হেডিং এর দিক থেকে ধরি, হেডিং এর দিক থেকে ধরলে কিন্তু এক হেডিং এর আন্ডারে কিন্তু 3টে সাবজেক্ট রয়েছে, জুলজি, বোটানি, ফিজিওলজি। আর পার সাবজেক্ট ওয়াইজ যদি ধরি, ধরো জিওগ্রাফি, তারা 1.5 ঘন্টা পরীক্ষা দেবে 100 মার্কসের, তাহলে লাইফ সায়েন্স কেন এত বেশি টাইম পরীক্ষা দেবে? এটা তো হতে পারে না। লাইফ সায়েন্সে তাহলে একটা পার্টিকুলার সাবজেক্ট। এবার যে সাবজেক্ট নেবে মনে করছো, বোটানি হোক, জুলজি হোক, ফিজিওলজি হোক, তোমাদের প্রথম লক্ষ্য থাক এখন তোমরা তোমাদের যে সাবজেক্টটা মেইন ভাবে চয়েস করছো সেই সাবজেক্টটার এখন প্রিপারেশন করো, সেই সাবজেক্টের সিলেবাসটা খুব ভালো করে তৈরি করো। তারপরে ওই সিলেবাসটা কমপ্লিট হতেও তো দেখবেন একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং ডিটেলস তোমরা জানতে পেরে যাচ্ছ, ঠিক আছে। তো যদি কেউ মনে করো বোটানি নেবে, বোটানির সিলেবাসটা আগে ভালো করে তৈরি করো, কারণ সিলেবাস যথেষ্ট হিউজ রয়েছে এবং কমপ্লিট করতে কিন্তু ভালোই টাইম লাগবে। আমি ফিজিওলজি সিলেবাসটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, প্রথম যেটা রয়েছে হলো ইউনিটস অফ হিউম্যান সিস্টেম, স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ সেল অ্যান্ড টিস্যু, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু এসএলএসটি তেও ছিল, কিন্তু এসএলএসটি তে যা পড়তো তার থেকে অনেক বেশি কিন্তু এখানে তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো, বেসিক বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, পিএইচ, অসমোসিস, গিবস ডোনাল্ড ইকুইলিব্রিয়াম, তারপরে হলো ইলেকট্রোফোরেসিস, এগুলো পড়তে হবে। কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম, এর মধ্যে কি কি রয়েছে দেখো, ডাইজেশন, তারপরে হলো এলিমেন্টারি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, ভিটামিনস অ্যান্ড মিনারেল প্রিন্সিপালস অফ নিউট্রিশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, নিউট্রিশন অ্যান্ড হেলথ, এনজাইম, আইসোজাইম, ইনবর্ন এরর, মেটাবলিজম। খুব ভালো ভালো চ্যাপ্টারগুলো কিন্তু রয়েছে। তারপরে রয়েছে হলো ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড, আমি আর ডিটেলস বললাম না, তোমরা দেখে নাও। তারপরে রয়েছে হার্ট অ্যান্ড সার্কুলেশন, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে দেখো কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট, ইলেকট্রো ইসিজি, এগুলো কিন্তু তোমাদের এসএলএসটি তে ইনক্লুড ছিল না, ঠিক আছে। এই যে প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল, স্প্রেড অফ কার্ডিয়াক ইম্পালস, কিভাবে হৃদস্পন্দনের পরিবহন ঘটছে, এই জিনিসগুলো। নেক্সট আসছে দেখো রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে বেসিক ফিজিওলজিটা পড়তে হবে। তারপরে দেখো লাং ভলিউম, লাং ক্যাপাসিটি, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, তারপর হলো কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন কার্ভ, ক্যারেজ হচ্ছে কিভাবে, রেগুলেশন হচ্ছে কিভাবে, মানে নিউরাল কন্ট্রোলটাও কিন্তু পড়তে হবে তোমাদের। হাই অ্যালটিটিউড আন্ডার ওয়াটার ফিজিওলজি, মানে খুব উঁচুতে বা একদম আন্ডার ওয়াটারে রেসপিরেটরি যে সমস্ত চেঞ্জেসগুলো হচ্ছে বা কি কি সমস্যা দেখা দেয়, এগুলো কিন্তু পড়তে হবে। রেনাল ফিজিওলজি, কিডনি ডায়ালিসিস, আর্টিফিশিয়াল কিডনি, নেফ্রন, ইউরিন, মিক্সচুরেশন, নন এক্সক্রিটরি ফাংশন, এগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট আসছে নার্ভ মাসেল ফিজিওলজি, খুব ইম্পর্টেন্ট নার্ভ মাসেল ফিজিওলজি। দেখো ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবার, ডিফারেন্ট টাইপস অফ মাসেল, নিউরোমাস্কুলার জাংশন, তারপর নিউরোমাস্কুলার ট্রান্সমিশন কিভাবে ঘটছে, সাইন্যাপটিক ট্রান্সমিশন কিভাবে ঘটছে, প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস কিভাবে প্রোপাগেট হচ্ছে, রিজেনারেশন অফ নার্ভ ফাইবার, এগুলো কিন্তু পড়তে হবে। নার্ভাস সিস্টেম দেখো গ্রস অর্গানাইজেশন, সমস্ত নার্ভাসের ট্র্যাক্টস, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব বড় একটা পার্ট, এটা ট্র্যাক্টসগুলো সমস্তটা খুব ভালো করে পড়তে হবে। রিফ্লেক্স আর ক্লাসিফিকেশন, তারপরে এএনএস রয়েছে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্লিপ, মেমোরি, লার্নিং, সমস্তটা কিন্তু নার্ভাস সিস্টেমের আন্ডারে রয়েছে। খুব বড় কিন্তু সিলেবাসটা, আমি এই জন্যই বলছি প্রথম থেকে। সেন্সারি ফিজিওলজির মধ্যে দেখো রয়েছে হলো ভিশন, ঠিক আছে, ভিশন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, কালার ভিশন, তারপরে ধরো অলফ্যাকশন, জেস্টেশন, অডিশন, সমস্তটাই কিন্তু তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। নেক্সট আসছে স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশন, এটা বেসিক ফিজিওলজি দিয়েছে, এটা ছোট চ্যাপ্টার, বাট ছোট চ্যাপ্টারের মধ্যেও অনেক কিছু কিন্তু রয়েছে। নেক্সট এন্ডোক্রাইন সিস্টেমে দেখো কি বলেছে, স্ট্রাকচার অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস,
hormone classification, different hormones, their function, hypothalamus, pituitary, thyroid, parathyroid, pancreas, adrenal cortex, মানে সমস্ত হরমোন সংক্রান্ত যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে তাদের হাইপার সিক্রেশনে কি হয়, হাইপোসিক্রেশনে কি হয়, সমস্তটা কিন্তু পড়তে হবে। রিপ্রোডাক্টিভ ফিজিওলজির মধ্যে দেখা রয়েছে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেনস্ট্রুয়াল সাইকেল, ওভারিয়ান টেস্টিকুলার হরমোন, প্রেগনেন্সি, প্লাসেন্টা ফর্মেশন, ল্যাকটেশন, কন্ট্রাসেপটিভস, সমস্তটা পড়তে হবে। নাম্বার 14 বেসিক প্রিন্সিপালস অফ ওয়ার্ক ফিজিওলজি অ্যান্ড আর্গোনমিক্স, যেটা তোমরা কিন্তু এসএলএসটি তে পড়োনি। ওয়ার্ক ফিজিওলজি রয়েছে, ঠিক আছে, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়ার্ক, পিএফআই, ডোপিং, অ্যানথ্রোপোমেট্রি, এই সমস্তটা কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব ভালো লাগবে পড়তে। এনভায়রনমেন্টাল ফিজিওলজি দেখো পলিউট্যান্ট, পলিউশন, নিউরোটক্সিন, দেখে নাও, আমি আর সবগুলো বলছি না। তারপর আছে সোশ্যাল ফিজিওলজি, বেসিক প্রিন্সিপাল, মাস ইমিউনাইজেশন, ওআরএস, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজেস। তো এই হলো তোমাদের ফিজিওলজির সিলেবাস। ফিজিওলজির সিলেবাসটা কিন্তু হিউজ, মানে ডাব্লিউবিসিএস এর যা সিলেবাস তার থেকেও কিন্তু বেশি আছে এখানে। ডাব্লিউবিসিএস এর 16টা চ্যাপ্টার, তোমাদেরও 16টা চ্যাপ্টার। তো যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো, মানে তোমাদের কোথাও খুঁজে সময় নষ্ট করতে হবে না, সমস্ত নোটস আমি প্রোভাইড করে দেবো। নোটসটা খুব ভালো করে পড়বে, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, এদিকে দেখো ম্যাথ রয়েছে, নেক্সট রয়েছে ফিলোসফি। তোমরা যদি কেউ অন্য কোনো সাবজেক্টে থাকো, তোমাদের যদি অন্য কোনো সিলেবাস দরকার হয়, তোমরা আমাকে বলবে, আমি তাহলে সিলেবাসটা তোমাদেরকে আরেকদিন একটু ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো করে প্রিপারেশন নিতে স্টার্ট করো। এই প্রিপারেশন ইন ফিউচারে যখন এসএলএসটি হবে সেখানেও কিন্তু তোমাকে অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।